জিরাফের গলা কেন লম্বা সেই নিয়ে ল্যামার্ক একরকম কথা বলেছেন, ডারউইন একরকম কথা বলেছেন। ল্যামার্ক কি বলেছেন, সেই সময় কোনো জিরাফের গলা কিন্তু লম্বা ছিল না। এবার পরিবেশে জিরাফের সংখ্যা প্রচুর বেড়ে গেছে, তাদের মধ্যে খাদ্য সংগ্রহের ব্যাপারে কম্পিটিশন দেখা দিচ্ছে। স্বাভাবিকভাবে সবাই গাছের পাতাগুলো খেতে খেতে জিরাফের গলা যেহেতু কিছুটা লম্বা ছিল, এত লম্বা ছিল না, অল্প লম্বা ছিল, অর্থাৎ গাছের নিচের দিকের পাতাগুলো খেতে খেতে নিচের দিকের পাতাগুলো সব শেষ হয়ে গেল। স্বাভাবিকভাবে জিরাফ চেষ্টা করবে এই গাছের উঁচুর দিকের পাতাগুলো খেতে। গাছের উঁচুর দিকের পাতাগুলো খেতে 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 গেলে কি করতে হবে, তার সামনের পাটা উঁচু করবে, গলাটা লম্বা করবে। এইভাবে জেনারেশন টু জেনারেশন, ল্যামার্ক বললেন কিন্তু এটা আমি বলছি না, বারবার এইভাবে জেনারেশন টু জেনারেশন বারবার চেষ্টা করতে করতে গলা কি করে লম্বা হয়ে গেল সেই নিয়ে কিন্তু কোনো মানে মতামত আমরা করছি না। আমরা কেবলমাত্র ল্যামার্ক যেটা বলেছিলেন সেটাই বলছি। ল্যামার্ক বললেন বহুদিন আগে যে জিরাফগুলো ছিল তার গলা সবার ছোট ছিল, অতএব গাছের উঁচুর দিকের পাতাগুলো খাওয়ার জন্য তাদের গলাগুলো ধীরে ধীরে বড় হতে শুরু করলো, এবং গাছের উঁচুর দিকের পাতাগুলো খেতে গিয়ে তারা সামনের পাটা উঁচু করে গলা লম্বা করে গলা বাড়িয়ে তারা গাছের পাতাগুলো খেতে চেষ্টা করলো, যার জন্য তাদের গলাটা লম্বা হলো, সামনের পাটা লম্বা হলো। এটা কিন্তু ল্যামার্ক করেছিলেন। সমস্ত মতবাদের সপক্ষে বিপক্ষে প্রমাণ থাকাটা অত্যন্ত স্বাভাবিক। কোন একজন বিজ্ঞানী তার জীবদ্দশায় যেটুকু পরীক্ষা করতে পেরেছিলেন, একজনের পক্ষে সারা পৃথিবীতে যত জীব আছে সবার উপর পরীক্ষা করা সম্ভব নয়। অর্থাৎ তারা যেটুকু পরীক্ষা করতে পেরেছিলেন সেই পরীক্ষা অনুসারে তারা সিদ্ধান্ত নিয়েছিলেন। পরবর্তীকালে বিভিন্ন তার মতবাদটা যখন ছড়িয়ে পড়ে, সারা পৃথিবীতে যখন ছড়িয়ে পড়ে, তখন সে পৃথিবীর বিভিন্ন বিজ্ঞানীরা, বিভিন্ন প্রান্তে অবস্থিত বিজ্ঞানীরা ওই মতবাদটাকে তারা তাদের দেশের মানে প্রাণীদের, জীবেদের উপরে পরীক্ষা নিরীক্ষা করে তারা কিন্তু ভুল ত্রুটিগুলো খুঁজে বের করেন। অতএব গ্লোবালাইজেশন যখন হয়, বিশ্বায়ন যখন হয়ে যায়, তখন কিন্তু তার মধ্যে ভুল ত্রুটিগুলো খুঁজে পাওয়াটা অত্যন্ত স্বাভাবিক। অতএব যে বিজ্ঞানী তিনি এটা শুরু করেছিলেন বলেই তবে না ভুল ত্রুটি ধরা পড়েছে। তিনি যদি এটা শুরু না করতেন, তার এই মতবাদটা তিনি যদি না দিতেন, তাহলে অটোমেটিক্যালি ভুল ত্রুটিগুলো ধরা পড়তো না, এই বিষয়টাই আসতো না। অতএব তিনি শুরু করেছিলেন, তার একটা ভুল বলা যায় না। আমরা বারবার বলি, পরীক্ষার পারপাসে পড়তে গিয়ে বারবার বলি তার একটা ভুল, অ্যাকচুয়ালি ভুল নয়। তার পক্ষে দেখা সম্ভব ছিল না। একজন মানুষের পক্ষে সারা পৃথিবীতে সমস্ত জীবের দেহে ওই বৈশিষ্ট্যগুলো কি আছে না আছে, হ্যাঁ, কে ব্যবহৃত হলো কে ব্যবহৃত হলো না, কার অর্জিত বৈশিষ্ট্য সঞ্চারণ হলো কার হলো না, এগুলো একজনের পক্ষে দেখা সম্ভব। এটা স্বাভাবিক ঘটনা। চার্লস ডারউইন তিনি ছোটবেলা থেকেই প্রকৃতিকে ভালোবাসতেন। তার বাবা চেয়েছিলেন ছেলে ডাক্তার হোক, ডাক্তারি পড়তে পাঠিয়েছিলেন, কিন্তু ছেলে তো পড়াশোনার দিকে মন নেই, মানে প্রকৃতির পড়াশোনার দিকে তার দারুণ মনোযোগ, ট্র্যাডিশনাল পড়াশোনার দিকে তার মন ছিল না। এটা খেয়াল করে দেখবি অনেক বিজ্ঞানীর মানে যদি তাদের লাইফ হিস্ট্রি একটু জানা যায়, তাহলে অনেক বিজ্ঞানী আছেন যারা ডেডিকেটেড, কোনো একটা নির্দিষ্ট জিনিসের প্রতি সম্পূর্ণ ডেডিকেটেড। তারা প্রাথমিক জীবনে হয়তো ঠিক সাফল্য পাননি, ঝাড় খেয়েছেন, গালাগালি খেয়েছেন, বকুনি খেয়েছেন, খুব খেয়েছেন, কিন্তু পরবর্তীকালে ডেডিকেটেড যে ছিলেন তারা কিন্তু সাফল্য লাভ ঠিক করেছেন। ডেডিকেশন থাকতে হবে তো, কোনো একটা ভালো জিনিসের প্রতি ডেডিকেশন। তার জন্য এইরকম ডারউইনের তার প্রকৃতির প্রতি ভালোবাসা ছিল অসীম, এবং বিভিন্ন প্রকৃতির জিনিসগুলো দেখে, বিভিন্ন বিষয় দেখে তার মনে প্রশ্ন জাগতো, কি, কেন, কোথায়, কিভাবে, ইত্যাদি ইত্যাদি। সেই উত্তরগুলো তিনি নিজে নিজে খোঁজার চেষ্টা করতেন, এবং নিজে নিজে উত্তরগুলো খোঁজার চেষ্টা করতেন বলেই তিনি উত্তরটা পেয়েছেন এক সময়। এবং শুধু চেষ্টা করতেন তাই নয়, খুঁজে ছেড়েছিলেন। যে উত্তরটা কেবলমাত্র চেষ্টা করলাম যে স্যার এটা কি, স্যার বলতে পারলো না, ব্যাস আমিও ভুলে গেলাম, কিন্তু আমি যে নিজে চেষ্টা করব, সেই চেষ্টাটা তো ম্যাক্সিমাম জনের ক্ষেত্রেই থাকে না। 1000 জনের মধ্যে 999 জনের থাকে না, কি 1 লাখ জনের মধ্যে 1 জনের মাত্র থাকে, বাকিদের থাকে না। কিন্তু এই একজন যারা ডেডিকেটেড, কোনো একটা ভালো জিনিসের, কোনো একটা ডিসকভারি বলো, ইনভেনশন, যা কিছু বলো না কেন, তার প্রতি তারা যদি ডেডিকেশন থাকে কোনো একটা নির্দিষ্ট বিষয়ের প্রতি, তাহলে সেই বিষয়ের কিন্তু চূড়ায় তারা পৌঁছবে। তার একটা ভালো উদাহরণ কিন্তু ডারউইন। ছোটবেলায় তার পড়াশোনা একেবারেই ভালো লাগতো না, ট্র্যাডিশনাল পড়াশোনা একেবারেই ভালো লাগতো না। স্কুল থেকে বেরিয়ে চলে যেতেন, প্রকৃতির বিভিন্ন গাছপালা, পোকামাকড় ইত্যাদি ইত্যাদি সম্বন্ধে খোঁজখবর নিয়ে হাতে কলমে দেখার চেষ্টা করতেন। তো তার বাবা দেখলেন যে ছেলের তো পড়াশোনা হবে না, অতএব তিনি হোস্টেলে পাঠিয়ে দিলেন ডাক্তারি পড়ার জন্য। তো সেখান থেকে যে ছেলে যেমন চিন্তা ভাবনা, তো সেখানে যখন চলে গেলেন তিনি, সেখানেও ডাক্তারি পড়ার দিকে তার মন নেই, বরঞ্চ তার বাইরে প্রকৃতির দিকে নেশা বেশি। বাধ্য হয়ে সে যখন ভদ্রলোক যখন চলে এলেন বাড়িতে, তখন ডারউইন তিনি ডাক্তারি পড়লেন, যখন চলে এলেন, তার বাবা স্বাভাবিকভাবে, পিতামাতার তো চিন্তা থাকবে সন্তান ভবিষ্যতে কি করবে, যেমন এই মুহূর্তে তোমাদের থেকে অনেক বেশি চিন্তা তোমার বাবা মার। আমিও গার্জেন, আমারও অনেক বেশি চিন্তা, আমার সন্তানের যতটুকু চিন্তা তার ভবিষ্যৎ নিয়ে,
তোমাদের নিজেদের ভবিষ্যৎ নিয়ে তোমাদের যতটা না চিন্তা, তার থেকে অনেক বেশি চিন্তা তোমার বাবা মার। অবশ্যই সেই চিন্তার ধারে বারে তোমরা কোনোদিন যেতে পারবে না। যতদিন না পর্যন্ত নিজের সন্তানের পিতা বা মাতা হবে, ততদিন পর্যন্ত সেটা তারা যে কোন পর্যায়ে চিন্তা করেন, কেন টেনশন করেন, সেটা কিন্তু এখন বুঝতে পারবে না। কিন্তু তোমাদের থেকে তোমাদের ভবিষ্যৎ নিয়ে অনেক বেশি চিন্তিত বাবা মা। ডারউইনের বাবা মাও চিন্তিত ছিলেন। যখন দেখলে ছেলে ডাক্তারিও পড়তে চায় না, ছেলের কি হবে রে বাবা, বাধ্য হয়ে তিনি করলেন কি, ঠিক আছে রে বাবা, তখন তো এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা বেশি, কর্মসংস্থান ইংল্যান্ডে তৈরি হয়েছিল, মানে হিউজ ইনকামের সোর্স, যারা দেশীয় জিনিসপত্র বাইরের দেশে নিয়ে এসে বিক্রি করতো। এই জন্যই তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি বণিকের মানদণ্ড রাজদণ্ডে রূপান্তরিত হলো ভারতবর্ষে এসে, বণিক থেকে হয়ে গেল রাজা। তো এইরকম জাহাজে করে যারা বিভিন্ন দেশে ব্যবসা করতে যেত, শুধু ইংল্যান্ড না, ইংল্যান্ডের আশেপাশে যে সমস্ত দেশগুলো ছিল তারা সবাই এটা করতো। তার মধ্যে ভারতবর্ষে ইংরেজরা আধিপত্য স্থাপন করেছিল বেশি, তাদের ক্ষমতা ছিল বেশি, তাই তারা রাজত্ব করে গেছে। তো এইরকম মানে জাহাজে করে যখন ব্যবসা করতে যাচ্ছে, তখন তার বাবাও কিন্তু তাকে জিনিসপত্র দিয়ে জাহাজে করে ব্যবসা করতে পাঠিয়ে দিয়েছিলেন। কিন্তু সে ভদ্রলোক তো, যার যেদিকে তিনি ডেডিকেটেড, তিনি প্রকৃতির প্রতি ডেডিকেটেড, প্রকৃতির বিস্ময় তিনি খুঁজে বার করবেনই কিছু না কিছু। তার জীবদ্দশায় যিনি যতটুকু পারবেন, তিনি প্রকৃতির বিস্ময় তিনি খুঁজে বার করবেন। তিনি প্রকৃতির এই বিস্ময় খুঁজে বার করার পিছনে তিনি ডেডিকেটেড। প্রকৃতির অজানাকে তিনি জানবেন, এটা অত্যন্ত ভালো বিষয়। তো স্বাভাবিকভাবে তার পড়াশোনার দিকেও মন ছিল না, ব্যবসার দিকেও মন ছিল না, জিনিসপত্র সব শেষ হয়ে গেল। ফেরার পথে তিনি একটা দ্বীপে তিনি দাঁড়িয়ে পড়লেন, যে সেখান থেকে তিনি আসবেন না। তিনি জাহাজে করে ফেরার সময় তিনি সেই দ্বীপে নেমে গেলেন, এবং সেই দ্বীপে তিনি ফিঞ্চ পাখিকে দেখে, তিনি ফিঞ্চ পাখির ঠোঁটের গঠন কেন এমন, বিভিন্ন দেখেছিলেন। এই বিভিন্ন ফিঞ্চ পাখির ঠোঁটের গঠন কেন এমন, সেই নিয়ে তার মনে প্রশ্ন জাগলো। প্রশ্নের উত্তরগুলো পাওয়ার জন্য তিনি একা একা সেই তোমার আইল্যান্ডে রয়ে গেছিলেন। এবং পরবর্তীকালে এই ফিঞ্চ পাখিদের গঠন, দাঁতের গঠন কেন এমন, বা ঠোঁটের গঠন কেন এমন, এবং এদের শারীরিক খাদ্যাভ্যাসের প্রকৃতি বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন রকম, বাসা তৈরি করা বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন রকম, ঠোঁটের গঠনটা আগেই বললাম, তাদের বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন রকম, এরকম কেন, এর উত্তর খুঁজতে গিয়ে তিনি অনেক কিছু বুঝেছিলেন। তিনি তার নিজের মতো করে বুঝেছিলেন, এবং এই যেটা বুঝেছিলেন এটাই পরবর্তীকালে কিন্তু ন্যাচারাল সিলেকশন। কিন্তু সৌভাগ্য বা দুর্ভাগ্য যাই বলো না কেন, তিনি ইংল্যান্ডে ফিরে আসার পর তিনি তার এই তত্ত্বগুলো, তিনি যা কিছু বুঝেছিলেন ওই ফিঞ্চ পাখির উপরে সবকিছু লিখে রেখেছিলেন, তার ডায়েরিতে লিখে রেখেছিলেন, এবং ডায়েরিতে লিখে তিনি সেটা ড্রয়ারে ঢুকিয়ে রেখেছিলেন। অ্যাকচুয়ালি তিনি কিন্তু এই তত্ত্বটা সম্বন্ধে সেরকম ভাবে কোনো ইন্টারেস্ট পার্সোনালি দেখাননি, তিনি রেখে দিয়েছিলেন। ইতিমধ্যে বিভিন্ন প্রকৃতির বিভিন্ন বিষয় সম্বন্ধে তিনি লেখালেখি শুরু করেছিলেন, এবং আন্তর্জাতিক বিভিন্ন পত্রপত্রিকা সেগুলোকে পাঠাতে শুরু করেছিলেন। ধীরে ধীরে প্রকৃতিবিদ হিসাবে তিনি কিন্তু ধীরে ধীরে করে ফেলেছিলেন। এই প্রকৃতিবিদ হিসাবে তিনি সুনাম যখন অর্জন করে ফেললেন, তার বিভিন্ন লেখাটেখা বিভিন্ন পত্রপত্রিকায় তোমার লাইক পেতে শুরু করলো। আর এখনকার ভাষায় বলা যায় যে লাইক পেতে শুরু করলো, বিভিন্ন কমেন্ট পেতে শুরু করলো। সেই সময় তার কাছে আলফ্রেড রাসেল ওয়ালেস বলে একজন বিজ্ঞানী, একটা সুইডিশ বিজ্ঞানী, অল্প বয়সী, তখন তার 21-22 বছর বয়স, একটা সুইডিশ বিজ্ঞানী একটা চিঠি পাঠালেন। এবং সুইডিশ বিজ্ঞানী তিনিও ছিলেন আলফ্রেড রাসেল ওয়ালেস, তিনিও ছিলেন প্রকৃতিবিদ। আলফ্রেড রাসেল ওয়ালেস তার কাছে যখন চিঠি পাঠালেন, এবং সেই চিঠিটা তিনি যখন দেখলেন, দেখে তিনি চমকে উঠলেন। কারণ বহুদিন আগে তার যে প্রাকৃতিক নির্বাচনবাদ তত্ত্ব তিনি যেটা লিখেছিলেন, সেই প্রাকৃতিক নির্বাচনবাদ তত্ত্বের সঙ্গে প্রায় মিলে যাচ্ছে এই ছেলেটার তত্ত্ব, এই বিজ্ঞানীটার তত্ত্ব। তখন তিনি চমকে উঠলেন যে এই ছেলেটা যা বলছে, আমার মতামতের সঙ্গে এই ছেলেটার মতামত প্রায় মিলে যাচ্ছে। ইন্টারন্যাশনাল কংগ্রেসে আয়োজন হলো যখন, তিনি সেখানে নিজের 3টে তত্ত্ব পড়লেন, 3টে লেখা পড়লেন, নিবন্ধ বা এসে তিনি পড়লেন। আলফ্রেড রাসেল ওয়ালেসের একটা এসে তিনি পাঠ করলেন। অ্যাকচুয়ালি আলফ্রেড রাসেল ওয়ালেস ওই সময় তাকে যদি চিঠি লিখতেন, তার এই প্রাকৃতিক নির্বাচনবাদ তত্ত্বটা হয়তো ড্রয়ারের মধ্যেই থেকে যেত। ডারউইনবাদের প্রধান প্রতিপাদ্য বিষয় অধিকারে বংশবৃদ্ধি, জীবন সংগ্রাম, ভেদ বা প্রকরণ, আর এই ভেদ বা প্রকরণের দুটো ভাগ রয়েছে, অনুকূল ভেদ, প্রতিকূল ভেদ, যোগ্যতমের উদ্বর্তন, প্রাকৃতিক নির্বাচনবাদ, আর নতুন প্রজাতির উৎপত্তি। এই সমস্ত প্রধান প্রতিপাদ্য বিষয়গুলোকে জুড়লে তার ডারউইনবাদের প্রাকৃতিক নির্বাচনবাদ তত্ত্বকে এইভাবে প্রকাশ করা যায় যে প্রকৃতিতে অনুকূল ভেদ সম্পন্ন জীবেরা জীবন সংগ্রামে জয়ী হয় এবং যোগ্য হিসাবে প্রাকৃতিকভাবে নির্বাচিত হয়।
অনুকূল ভেদ সম্পন্ন জীবেরা জীবন সংগ্রামে জয়ী হয় এবং যোগ্য হিসাবে প্রাকৃতিকভাবে নির্বাচিত হয়। অপরপক্ষে প্রতিকূল ভেদ সম্পন্ন জীবেরা জীবন সংগ্রামে হেরে যায়, প্রকৃতি থেকে সুযোগ সুবিধা পায় না, তাই জীবন সংগ্রামে হেরে যায়। প্রাকৃতিকভাবে নির্বাচিত না হওয়ার কারণে তারা প্রকৃতি থেকে সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায়। এই প্রধান প্রতিপাদ্য বিষয়গুলোকে জুড়লে প্রাকৃতিক নির্বাচনবাদকে এই ছোট্ট করে বলা যায়, এটাকে প্রাকৃতিক নির্বাচনবাদ। এই হচ্ছে প্রাকৃতিক নির্বাচনবাদ বা ন্যাচারাল সিলেকশন। তার কথা ছিল তিনি প্রকৃতি সবাইকে নির্বাচন করবে। দেখো, কে ফার্স্ট হবে কি লাস্ট হবে, কে পাস করবে কি পাস করবে না, কেউ তো একজন সিলেক্টর আছে রে বাবা। তাহলে প্রকৃতিতে এত যে জীব, কে বাঁচবে কে বাঁচবে না সেটা কে নির্বাচন করবে, কে সিলেক্ট করবে? সেটা প্রকৃতি নির্বাচন করবে। যে করোনা ভাইরাসের প্রকোপে কে বাঁচবে কি বাঁচবে না সেটা নির্বাচন করবে প্রকৃতি। তো প্রকৃতির সঙ্গে চলো, প্রকৃতির এই পরিবেশের সঙ্গে তুমি অ্যাডজাস্ট করো। তাহলে কে বাঁচবে কি বাঁচবে না সেটা সম্পূর্ণ নির্ভর করছে প্রকৃতির উপরে। প্রকৃতি আমাদের সামনে একটা যুদ্ধ দিয়ে দিয়েছে, এই জীব তোমরা যুদ্ধ করো। তুমি যদি অনুকূল ভেদ সম্পন্ন হও তাহলে এই যুদ্ধে তুমি জয়ী হবে এবং তুমি নির্বাচিত হবে। তার প্রকৃতি সমস্ত জীবকে সবসময় এরকম সামনে তোমার যুদ্ধ করতে ফেলে দেয়। সেই লড়াই তো তোমাকে জিততে হবে। এবার কথাটা হচ্ছে এই যুদ্ধ বা লড়াই, জীবন সংগ্রাম কত রকমের হয়। জীবন সংগ্রাম 3 রকমের জীবন সংগ্রাম। আমরা নিজেরা, তোমরা নিজেরাও নিজেদের বাস্তব জীবনে খেয়াল করে দেখবে জীবন সংগ্রাম 3 রকমের হয়। ইন্ট্রাস্পেসিফিক বা অন্তঃপ্রজাতির সংগ্রাম, মানে একই প্রজাতির অন্তর্গত প্রাণীরা পরস্পরের সঙ্গে লড়াই করে। তাহলে অন্যদের থেকে সুপেরিয়র হওয়ার জন্যই এই পরস্পরের সঙ্গে কিন্তু লড়াই। এই পড়াশোনাটাও কিন্তু একটা লড়াই। একই প্রজাতির অন্তর্গত প্রাণীরা, রাস্তায় কুকুরগুলো থাকবে, দেখবি খাবার দাবার দিলে সবাই এসে খেতে শুরু করে দেয়, কে আগে খেতে পারে, তার মানে এটা তারা পরস্পরের সঙ্গে লড়াই করছে। একই প্রজাতির প্রাণীরা পরস্পরের সঙ্গে লড়াই করে, এটা ইন্ট্রাস্পেসিফিক বা অন্তঃপ্রজাতির লড়াই। এরপরে হচ্ছে আন্তঃপ্রজাতির, ইন্টারস্পেসিফিক। সেটাতে কি হয় না, বিভিন্ন প্রাণীরা, বিভিন্ন প্রজাতির প্রাণীরা পরস্পরের সঙ্গে লড়াই করে। কুকুর বিড়ালের সঙ্গে লড়াই করে, বাঘ হরিণের সঙ্গে লড়াই করছে। হরিণ যদি পালাতে পারে বাঁচবে, আর বাঘ যদি হরিণকে ধরতে পারে তবে বাঁচবে। কারণ বাঘ যদি হরিণকে ধরতে পারে তবে সে খাবার পাবে, আর হরিণ যদি পালিয়ে যায় তবে বাঘের আক্রমণ থেকে রক্ষা পাবে। আলাদা আলাদা প্রজাতির প্রাণীরা পরস্পরের সঙ্গে লড়াই করছে। এই লড়াই এগুলো আন্তঃপ্রজাতির লড়াই। একটা অন্তঃপ্রজাতির, একটা আন্তঃপ্রজাতির, আর একটা প্রাকৃতিক। তার প্রকৃতিতে সমস্ত সময় আমাদের কিন্তু লড়াই করতে হয়। বন্যা, খরা, প্রাকৃতিক দুর্যোগ, এই সুনামি, এগুলো সব প্রাকৃতিক বিপর্যয়। এই প্রাকৃতিক বিপর্যয় থেকে বাঁচার জন্য কিন্তু আমাদের লড়াই করতে হয়। তাহলে প্রকৃতিতে 3 ধরনের লড়াই আছে। এগুলো হলো জীবন সংগ্রাম, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স। এই লড়াইতে যদি আমরা বাঁচতে পারি, জিততে পারি, তাহলে আমরা এক্সিস্ট করব, নাহলে আমরা বিলুপ্ত হব। তাহলে প্রকৃতি সব সময় সমস্ত জীবকে লড়াইতে যেতে বাধ্য করে। লড়াই তোমাকে করতেই হবে এবং সেই লড়াইয়ের জন্য তোমাকে প্রিপেয়ার্ড হতে হবে। এটা যদি প্রত্যেক জীব, এগুলো অলিখিত, এটা প্রত্যেক জীব, আমরা এখন বিভিন্ন ইন্টারন্যাশনাল জায়গাতে বা ভালো ভালো পড়াশোনা যেখানে হয় সে সমস্ত জায়গাতে কি হয় বলতো, ওই বলে দেওয়া হয় না যে পরীক্ষা ক্লাসে ছেলে মেয়েরাও তোমাকে একটা বিষয় বলে দিল, এই বিষয়ে তোমার মতামত বলো, সেটাই পরীক্ষা। ইন্টারনাল তোমার মতামত সেই মুহূর্তে ব্যাখ্যা করতে হবে, সেটাই তোমার পরীক্ষা। তার প্রকৃতিতে ঠিক একই জিনিসটাই হয়। তোমাকে বলা হচ্ছে না যে তুমি পরীক্ষা দিচ্ছ, কিন্তু আমরা নিজের অজান্তে কিন্তু সবসময় পরীক্ষা দিচ্ছি, সব সময় নিজের অজান্তে পরীক্ষা দিচ্ছি। তুমি সেই পরীক্ষার জন্য কোনো প্রিপারেশন তোমার নেই। আমরা জানি না আমরা পরীক্ষা দিচ্ছি। প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠছি মানে আজকেও কিন্তু সারাদিন পরীক্ষা দিচ্ছি, কালকেও পরীক্ষা দেবো, প্রত্যেকদিন পরীক্ষা দিচ্ছি। কারণ যেদিন পরীক্ষায় হেরে যাব সেদিনে কিন্তু কোনো প্রজাতি, কোনো একটা নির্দিষ্ট ইন্ডিভিজুয়ালের কথা না বলাই ভালো। যদি আমরা প্রত্যেকে মানে হেরে যাই, যে মানে একটা প্রজাতির অন্তর্গত সমস্ত ইন্ডিভিজুয়াল যদি হেরে যায়, তার মানে সেই প্রজাতির বিলুপ্তি ঘটবে। তার মানে সেই প্রজাতিটা প্রকৃতিতে লড়াইতে হেরে গেল। কোনো নির্দিষ্ট একটা প্রজাতির ক্ষেত্রে এটা বলতে হবে, একটা ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে নয়। আমি হেরে গেলাম, আমি মরে গেলাম, তাতে কিছু যায় আসে না। কারণ প্রকৃতিতে হোমোসেপিয়েন্সের সংখ্যা প্রচুর, হোমোসেপিয়েন্স হেরে যায়নি। সেটা কোনো একটা নির্দিষ্ট প্রজাতির কথা এখানে বলা হয়, কোনো একটা নির্দিষ্ট ইন্ডিভিজুয়াল নয়। তাহলে প্রাকৃতিক সংগ্রাম, প্রকৃতিতে এই জীবন সংগ্রাম থেকে 3টে ভাগে ভাগ করা যায়: অন্তঃপ্রজাতির সংগ্রাম, আন্তঃপ্রজাতির সংগ্রাম আর প্রাকৃতিক সংগ্রাম। এই 3 ধরনের সংগ্রামে কারা জয়ী হবে? যারা অনুকূল ভেদ সম্পন্ন হবে,
ডারউইন বললেন যে এই 3 ধরনের সংগ্রামে তারাই জয়ী হবে যারা অনুকূল ভেদ সম্পন্ন হবে। পরিবেশ যেভাবে পরিবর্তন হবে, আজ প্রকৃতিতে হঠাৎ করে বন্যা হয়ে গেল, তার মানে প্রকৃতি তোমার সামনে একটা পরীক্ষা দিয়ে দিল যে বন্যা দিয়ে দিলাম, দেখো তুমি লড়াই করে কারা বাঁচতে পারো। যাদের সাঁতার কাটাতে ক্ষমতা থাকবে, যাদের শরীর সক্ষম থাকবে তারা বাঁচবে। তার মানে যার সাঁতার কাটার ক্ষমতা আছে সে হচ্ছে অনুকূল ভেদ সম্পন্ন জীব। যার শরীরের সক্ষমতা রয়েছে, যার বুদ্ধি আছে, ঠিকভাবে জলের উপর দিয়ে বেঁচে গেল, সে হচ্ছে অনুকূল ভেদ সম্পন্ন। যে কোনো ভাবে তুমি যদি সার্ভাইভ করতে পারো তার মানে তুমি অনুকূল ভেদ সম্পন্ন জীব। প্রকৃতি এইরকম সব সময় আমাদেরকে লড়াইতে ফেলে দিচ্ছে। এই লড়াইতে তুমি যদি অনুকূল ভেদ সম্পন্ন হও, যে ধরনের পরিবর্তন হবে সেই ধরনের পরিবর্তনে বেঁচে থাকতে গেলে যা যা প্রয়োজন সেটা যদি তোমার মধ্যে থাকে তাহলে তুমি হলে অনুকূল ভেদ সম্পন্ন জীব। আর এই পরিবর্তিত পরিবেশে বেঁচে থাকার জন্য যা যা বৈশিষ্ট্য, যা যা ওয়েপন তোমার কাছে থাকা দরকার, তোমার কাছে সেগুলো যদি না থাকে তার মানে তুমি হলে প্রতিকূল ভেদ সম্পন্ন জীব। তার মানে অনুকূল ভেদ সম্পন্ন জীবেরা লড়াইতে বাঁচবে, প্রতিকূল ভেদ সম্পন্ন জীবেরা লড়াইতে হেরে যাবে এবং তাদের বিলুপ্তি ঘটবে। যারা গাছে চড়তে পারে না, ধরো বন্যা হয়ে গেল, যে সমস্ত প্রাণীরা গাছেও চড়তে পারে না, সিঁড়িও ভাঙতে পারে না, যারা উঁচুতে উঠতে পারে না, তারা সব জলের তলায় ডুবে মারা যাবে। তার মানে প্রজাতির বিলুপ্তি ঘটবে। এই ধরো আজকের সুনামি হয়েছিল, সুনামিতে প্রচুর কোরাল নষ্ট হয়ে গেছে, সমুদ্রের তলার প্রচুর কোরাল। তার মানে সেই যারা কেবলমাত্র কোরালের মধ্যে থাকে, কোন নির্দিষ্ট রিজিয়ানে কোরালের মধ্যে যে সমস্ত প্রাণীগুলো থাকতো, হয়তো তাদের একসাথে বিলুপ্তি ঘটে গেছে, কোন স্পিসিস টোটাল বিলুপ্ত হয়ে গেছে। তারপর প্রকৃতি তাদেরকে একটা লড়াইতে ফেলে দিয়ে, ভেবো না যে প্রকৃতি কেবলমাত্র মানুষকে লড়াইতে ফেলছে। প্রকৃতি পৃথিবীতে যত রকম জীব রয়েছে, উদ্ভিদ প্রাণী নির্বিশেষে সবাইকে সবসময় লড়াইতে ফেলে দেয়। অতএব সেই লড়াইতে স্ট্রাগল তুমি সার্ভাইভ করতে যদি পারো, তুমি এক্সিস্ট করবে, আদারওয়াইজ তুমি এক্সিস্ট করতে পারবে না। এই যে লড়াইয়ের গল্প, এগুলো সব সময় চলছে, এগুলো আমাদের নিজের অজান্তে চলছে, এই লড়াইতে সব সময় চলছে। তাহলে অনুকূল ভেদ সম্পন্ন জীবেরা জীবন সংগ্রামে জয়ী হয়, প্রতিকূল ভেদ সম্পন্ন জীবেরা জীবন সংগ্রামে হেরে যায়। এবার এই যে জীবন সংগ্রাম হবে, এই যে লড়াই হবে, এটা মানুষ কিন্তু জানে, মানুষ নয় জীবেরা জানে। কি করে জানে? তা মনে হতে পারে কি করে জানে, অ্যাকচুয়ালি জানে না, কিন্তু অলিখিত ভাবে জানে। আরে জানে বলেই অধিকারে বংশবৃদ্ধি করে। মানুষ জানে, কিন্তু মানুষ হচ্ছে জ্ঞান পাপী। ধরো একটা উদাহরণ দিই, একটা মাছের পেটে যতগুলো ডিম থাকে, সব ডিম থেকে যদি মাছ হতো তাহলে আজকের মাছের দাম এত বাড়তো না, কি তাই তো? তাহলে মাছের পেটে সমস্ত ডিম থেকে মাছ হয় না, তাহলে মাছের পেটে এত ডিম হয় কেন? কারণ তারা অধিকারে বংশবৃদ্ধি করবে। তারা জানে যে লাস্ট অফ অল এই এতগুলো ডিম আছে, এর মধ্যে কয়েকটা মাত্র সার্ভাইভ করবে, কেন জীবন সংগ্রামে ম্যাক্সিমাম হেরে যাবে। অর্থাৎ ম্যাক্সিমাম যদি জন্ম দিতে পারি সন্তান, তার মধ্যে কয়েকটা বাঁচবে। আমি যদি একটা জন্ম দিই, একটাই যদি মরে, তার মধ্যে লিপ্ত হয়ে যাবে। কিন্তু 10টা জন্ম দিলাম, তার মধ্যে একটা দুটো যদি বেঁচে থাকে, তার মধ্যে লুপ্ত হবে না। এটা সমস্ত জীব এটা করে। আজকে মেডিকেল সায়েন্স উন্নত হয়েছে বলে মানুষের মৃত্যুর হার অনেক কমে গেছে। ওভার পপুলেশন এটা কিন্তু একটা সমস্যা, এটা প্রকৃতির এগেনস্টে। প্রকৃতি কোনোদিন চায় না যে যত জন্মাবে সবাই বেঁচে থাকুক। প্রকৃতি সেই জন্যই কিন্তু এই অস্ত্রটা প্রত্যেককে দিয়েছিল, লড়াইতে বেঁচে থাকার জন্য। এটা একটা অস্ত্র, প্রত্যেক জীবকে এই অস্ত্রটা দিয়েছিল, তুমি অধিকারে বংশবৃদ্ধি করতে পারবে। আজকে মানুষ সেই অস্ত্রটা তো আছেই, সেই অস্ত্রটা আছে, তার সঙ্গে নিজের একটা অস্ত্র আবিষ্কার করে ফেলেছে। যারা জন্মাচ্ছে তারা কেউ মারা যাচ্ছে না, যার ফলে সন্তান সংখ্যায় বাড়ছে, জীবের সংখ্যা বাড়ছে, ওভার পপুলেশন হচ্ছে। তাহলে প্রত্যেক জীব তারা অধিকারে বংশবৃদ্ধি করে, কারণ তারা প্রত্যেক জীব নিজের অজান্তেই তারা জানে যে লড়াইতে ম্যাক্সিমাম হেরে যাবে। অতএব অধিকারে সন্তান জন্ম দিতে হবে, তার মধ্যে লাস্ট অফ অল যদি কিছু বেঁচে থাকে, তার মানে প্রজাতির বিলুপ্তি ঘটবে না। তাহলে বিষয়টা বোঝা গেল যে অনুকূল ভেদ সম্পন্ন জীবেরা জীবন সংগ্রামে যদি জয়ী হয়, অনুকূল ভেদ সম্পন্ন জীবেরা জীবন সংগ্রামে জয়ী হবে, এবং জয়ী হওয়ার জন্য প্রত্যেক জীব নিজের অজান্তেই জানে, আমি কথাটা বারবার বলছি, নিজের অজান্তেই জানে যে অধিকারে বংশবৃদ্ধি করতে হবে। আর কি? তাহলে এই লাস্ট অফ অল কেউ না কেউ তো জয়ী হবে। যে জয়ী হবে সে যোগ্য, যে পাস করবে সে যোগ্য বলে তবে না পাস করবে, যে ফেল করেছে সে অযোগ্য বলে সে ফেল করেছে। তাহলে অনুকূল ভেদ সম্পন্ন জীবেরা জীবন সংগ্রামে জয়ী হবে এবং সে যোগ্য হিসাবে নির্বাচিত হবে। যে যোগ্য সে বেঁচে রইল, তার মানে সে নির্বাচিত হলো, তার মানে সে নির্বাচিত হলো। নির্বাচন করলো কে? প্রকৃতি নির্বাচন করলো, ন্যাচারাল সিলেকশন এবং সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, যোগ্যতমের উদ্বর্তন।
ডারউইনের প্রতিপাদ্য বিষয়গুলোর মধ্যে এইগুলোই সব থেকে ইম্পর্টেন্ট। যে বিষয়গুলো আমরা বললাম, অনুকূল ভেদ, আবার বলছি আমি, অনুকূল ভেদ সম্পন্ন জীবেরা জীবন সংগ্রামে যোগ্য হিসাবে প্রাকৃতিকভাবে জীবন সংগ্রামে জয়ী হয় এবং যোগ্য হিসাবে প্রাকৃতিকভাবে নির্বাচিত হয়। আরেকটা বিষয় ছিল নতুন প্রজাতির সৃষ্টি, সেটা ল্যামার্কের মতবাদেও লাস্টে ছিল, এর মতবাদেও লাস্টে, ডারউইনের মতবাদেও লাস্টে আছে নতুন প্রজাতির সৃষ্টি। কারণ বারবার পরিবর্তিত হতে 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 বহু বছর পর দেখা যাবে বারবার পরিবর্তিত হতে হতে। তারা আজকের একটা খাতা তৈরি করলাম আমি সকালবেলা, কেবলমাত্র পিন দিয়ে দিলাম, দুদিন পরে সেটাকে বাইন্ড করলাম, তারপরে দুদিন পরে স্টিকার লাগাতে শুরু করলাম, তার দুদিন পরে মনে করলাম যে খাতার 4-5টা বড্ড বাজে লাগছে, দোকানে নিয়ে গিয়ে কেটে নিয়ে আসি, 4-5টা কেটে নিয়ে এলাম। তারপরে মনে হলো খাতাটা খুব ইম্পর্টেন্ট খাতা, অতএব এর মধ্যে তোমার এই পাতলা কাগজ দিয়ে মোলাট না করে মোটা কাগজ দিয়ে মোলাট করলাম। এইভাবে ধীরে ধীরে পরিবর্তন হতে হতে এক সময় দেখা যাবে যে খাতাটা তৈরি হলো আর যার থেকে তৈরি হয়েছিল দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। এই খাতাটাই যে সেই খাতাটা এটা বুঝতে পারবে না। তার মানে নতুন প্রজাতির উৎপত্তি। এই প্রাণীটাই যে সেই প্রাণী। হ্যাঁ, প্যারাপিথেকাস মানুষের সব থেকে আদিম পূর্বপুরুষ, মিশরে যাদের জীবাশ্ম পাওয়া গেছে বলে মনে করা হয়, তারা ইঁদুরের থেকে একটু বড় আকৃতির প্রাণী ছিল। অর্থাৎ ওটাই যে মানুষ এটা কেউ ভাবতেই পারবে না। ঘোড়ার পূর্বপুরুষ ইওহিপ্পাস থেকে বর্তমান হাইরাকোথোরিয়াম, বর্তমান ইকুয়াস, ইওহিপ্পাস ছিল, ইওহিপ্পাস বা হাইরাকোথোরিয়াম ঘোড়ার আদি পূর্বপুরুষ, তার থেকে বর্তমান ইকুয়াস। ওই হাইরাকোথোরিয়াম বা ইওহিপ্পাস এটা 11 ইঞ্চি উচ্চতার একটা ছোট ছাগলের মতো ছিল। যদি কাউকে বলে না দেওয়া হয় সে বুঝতেই পারবে না এটা ছিল বর্তমান ঘোড়ার আদি পূর্বপুরুষ। তাহলে এই যে পরিবর্তন, নতুন প্রজাতির উৎপত্তি, তার মানে এই পরিবর্তনের ফলে যে সৃষ্টি হলো সে হচ্ছে নতুন প্রজাতির জীব। তাহলে ল্যামার্কবাদ, ডারউইনবাদ, এই দুটো তত্ত্ব কিন্তু আজকের আমাদের হলো এবং অভিব্যক্তি বা বিবর্তনের প্রাথমিক বিষয়। অভিব্যক্তি, আবার বলছি, অভিব্যক্তি বা বিবরণ যে কন্টিনিউয়াস প্রসেস, এটা কিন্তু এখনো থেমে থাকেনি, কোনোদিন থেমে থাকবে না। সময় যদি এগিয়ে যায় বিবর্তন বা অভিব্যক্তি চলতেই থাকবে, কারণ কোনোদিন থেমে থাকে না, চিরকাল চলবে। ভবিষ্যতের মানুষ কেমন হবে, তারপরে আরো সময় চলে গেলে তখনকার মানুষ কেমন হবে, তখনকার জীব কেমন হবে, পরিবেশ কেমন পরিবর্তন হবে, এই টোটাল কি হবে এটা কন্টিনিউয়াস। যেহেতু টাইম এগিয়ে চলেছে, অতএব জীবেদের মধ্যে, পরিবেশের মধ্যে পরিবর্তন তো হবেই। পরিবর্তন হওয়া মানেই তার মধ্যে পরিবর্তিত পরিবেশে যে গঠনের পরিবর্তন হবে, ফিজিক্যাল চেঞ্জ, মেন্টাল চেঞ্জ, ইন্টারনাল চেঞ্জ, মলিকুলার চেঞ্জ, যাবতীয় কিছু সব ধরনের চেঞ্জ আসবে। এই পরিবর্তনটাই হলো বিবর্তন বা অভিব্যক্তি। ডারউইন বললেন আদিমকালে যে সমস্ত জিরাফগুলো ছিল তাদের গলার দৈর্ঘ্য বিভিন্ন জনের বিভিন্ন রকম ছিল। কারোর গলা ছোট, কারোর গলার মাঝারি, কারোর গলা বেশ লম্বা, কারোর পা ছোট, কারোর পা মাঝারি, কারোর পা সামনের পা বেশ লম্বা, মানে বিভিন্ন আকৃতির ছিল। তার মানে তাদের মধ্যে কিন্তু কে যোগ্য সেই নিয়ে একটা লড়াই তৈরি হয়ে গেল, লড়াই শুরু হয়ে গেল। লড়াইতে কে অনুকূল ভেদ সম্পন্ন হলো? যাদের গলা লম্বা ছিল তারা হলো অনুকূল ভেদ সম্পন্ন। কেন? তারা গাছের উপর দিকের কচি পাতাগুলো খেতে পারলো, কারণ তাদের গলাগুলো লম্বা ছিল। অপরপক্ষে গাছের নিচের দিকের পাতাগুলো বুড়ো পাতা এবং পাতা না থাকার কারণে যারা ছোট গলাযুক্ত জিরাফ তারা কিন্তু ধীরে ধীরে বিলুপ্ত হয়ে গেল। এটা ডারউইন বললেন যে আগে বিভিন্ন গলার দৈর্ঘ্যযুক্ত জিরাফ ছিল, তার থেকে অনুকূল ভেদ সম্পন্ন তারা হলো যাদের গলা লম্বা, সামনের পা লম্বা, তারা অনুকূল ভেদ সম্পন্ন জীব হিসাবে, যোগ্য হিসাবে নির্বাচিত হল। এটা ডারউইন বললেন। কিন্তু ল্যামার্কের মতবাদ অনুসারে যদি আমরা ধরি, তাহলে এটা তো ল্যামার্কের মতবাদ অনুসারে কি ছিল? আগে সমস্ত জিরাফের গলা ছোট ছিল। অ্যাকচুয়ালি কি ছিল তো কেউ জানে না, তার প্রুফ নেই। অতএব ল্যামার্কের মতবাদ হিসাবে যদি আমরা ধরি, তাহলে ডারউইনের তত্ত্ব অনুসারে ল্যামার্কের মত মানে জিরাফের গলা লম্বাটা হচ্ছে এক্সেপশনাল। বোঝা গেল নাকি বোঝা গেল না? হ্যাঁ। অতএব ব্যাপারটা হচ্ছে কিভাবে হয়েছিল, এটা বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন মতবাদ দিচ্ছেন যে এইভাবে এটা হয়েছে, এইভাবে এটা হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি কি হয়েছিল তার কি সঠিক প্রুফ আছে? সবসময় তো সঠিক প্রুফ থাকা সম্ভব নয়। হার্ড বডি যাদের, কিছু কিছু ফসিল আবিষ্কারের উপর ডিপেন্ড করছে। যদি ফসিল পাওয়া যায়, আবার কি ধরো ঘোড়ার বিবর্তনের ইতিহাস আমরা প্রত্যেকটা জানতে পেরেছি কেন? প্রত্যেকটা ফসিল পরপর স্টেপ বাই স্টেপ পাওয়া গেছে বলে। সমস্ত প্রাণীদের বিবর্তনের ইতিহাস সেটা ডারউইনের মতবাদকে সমর্থন করে না ল্যামার্কের মতবাদকে সমর্থন করে, সেটা আমরা জানবো কিভাবে? যদি তার বিবর্তনের ইতিহাসটা পাওয়া যায় তবে না জানতে পারবো। যদি তার বিবর্তনের ইতিহাসের প্রমাণ পাই, যদি আমরা ফসিল পাই, তবে না জানতে পারবো। কিন্তু সব ক্ষেত্রে সেটা আবিষ্কারের উপর ডিপেন্ড করছে। যদি আমরা পাই তবে না বলতে পারবো। অর্থাৎ তিনি এই বলেছিলেন, উনি ওই বলেছিলেন।
অর্থাৎ তুমি এই হিসাবে ওর বিবর্তনটা, কোনো একটা প্রাণীর বিবর্তন, উদ্ভিদের বিবর্তনটাকে ব্যাখ্যা করতেই পারো, আবার ওর মতবাদী হিসাবে ব্যাখ্যা করতে পারো, যেমন জিরাফের গলাটা ব্যাখ্যা করা হলো। অর্থাৎ ল্যামার্ক যেটা বললেন সেটা ডারউইনের ব্যতিক্রম, ডারউইন যেটা বলবেন সেটা ল্যামার্কের ব্যতিক্রম। কারণ তিনি যে সময় কাজটা করেছিলেন সেই সময় অনেক দিন আগে ঢাল তরোয়ালহীন নিধিরাম সর্দার, তার কাছে কোনো কিছু নতুন কোনো আবিষ্কারের তত্ত্ব তার কাছে নেই, তিনি অনেক কিছু জানেন না, তবুও তিনি কিন্তু এইগুলো বলেছেন। কোনো আবিষ্কার সেই সময় নেই, অনেক দিন আগের গল্প। অতএব সেই সময়ে তিনি একা একা খুঁজে খুঁজে যেগুলো বলেছেন, এগুলোর জন্য তাকে অবশ্যই স্যালুট জানানো উচিত। কিন্তু পরবর্তীকালে অনেক কিছু আবিষ্কার হাতে নিয়ে, অর্থাৎ অনেক কিছু অস্ত্র হাতে নিয়ে আমরা ডারউইনের তত্ত্বটাকে কাটাছেঁড়া করতে বসে যাই। তার মাঝখানে কি ডারউইনের জীবদ্দশা থেকে এখনকার সময় পর্যন্ত অনেক আবিষ্কার হয়েছে, আমরা অনেক কিছু জেনে গেছি। অর্থাৎ অনেক কিছু এই জানার উপর ভিত্তি করে ডারউইনের তত্ত্বকে কাটাছেঁড়া করি আমরা, কিন্তু ডারউইন যখন করছেন তখন কিন্তু তার হাতে এই অস্ত্রগুলো ছিল না। অর্থাৎ সেই সময় তার লেখা মতবাদ আর এই সময় সেটাকে ব্যাখ্যা করা দুটো এক জিনিস না। যে তত্ত্বেরও বিবর্তন হয়, সমস্ত কিছু জিনিসে সমস্ত কিছুর বিবর্তন হয়, তাই না? ডারউইনের তত্ত্ব তিনি যা বলে গেছিলেন, তিনি যা লিখে গেছিলেন, সময়ের সঙ্গে সঙ্গে সেই ডারউইনের তত্ত্বের মধ্যেও কিন্তু বিবর্তন হয়েছে। এখন ডারউইনের তত্ত্ব বিবর্তিত হয়ে এখন সেটাকে বলা হয় মডার্ন সিনথেটিক। তার নয়া ডারউইনবাদের নিরিখে ন্যাচারাল সিলেকশনকে তিনটে ভাগে ভাগ করা যায়: ডাইরেকশনাল সিলেকশন, অভিমুখী নির্বাচন, ডাইরেকশনাল সিলেকশন, স্টেবিলাইজিং সিলেকশন আর ডিসপারসিভ সিলেকশন। এই তিন ধরনের সিলেকশন আছে পৃথিবীতে। জীবেদের গঠনের যেমন বিবর্তন হয়, বিবর্তন একটা কন্টিনিউয়াস প্রসেস, কিন্তু বিবর্তন কেবলমাত্র জীবেদের দেহে হবে তার কোনো মানে নেই, সমস্ত কিছুতে বিবর্তন হয়। মানুষের মনের মধ্যেও বিবর্তন হয়।